নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভীম একাদশীটা আপনারা নিশ্চয়ই দারুণ করে কাটালেন, তাই না? আমার না সেরকম কিছুই করে ওঠা হয়নি, জানেন। সারা দিন ছিল ডিউটি, তাই সকালবেলা চলে গেছিলাম অফিসে, আর রাত্রেবেলা এসে তারপরেই পুজো দিয়েছি। যাই হোক, কি আর করা যাবে। আর আপনারা কি জানেন ভীম একাদশীর নামটা কেন ভীম একাদশী হয়েছে? জানলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। চলুন এইবার পুজো টুজো দিয়ে কিচেনে যাওয়া যাক। মুসুর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এই মুসুর ডালটা দিয়ে এই গুগল ভলিউম ডাউন প্লিজ। এটা হচ্ছে মুসুর ডাল। মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি, এটা দিয়েই করব। কিন্তু দারুণ একটা জিনিস, বাঙালি স্টাইল না। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্টটা করে তারপরেই বেরোবো। চলুন রেডি হয়ে নিই। আমাকে দেখে আজ নিশ্চয়ই ঘাবড়ে গেছেন, তাই না? যেই পাতলা একটা টি শার্ট আর নিচের একটা কালো প্যান্ট পরেই আমি বাইরে বেরোচ্ছি কিনা। না না, একদম ভাববেন না। আমার প্যান্ট আর টি শার্টের নিচে আছে মোটা মোটা উলি কটন, আর এর উপরেও আমাকে আরও দুটো চাপাতে হবে, তারপরেই বাইরে। পরপর দুই একটা ব্লগ বাড়িতেই তৈরি করেছিলাম আর সেইগুলোই পোস্ট করেছিলাম। তাই ভাবলাম আজকে আপনাদেরকে একটু বাইরের ঠান্ডা হাওয়া খাইয়ে নিয়ে আসি। আসলে আমি তো জানি আমার দর্শকরাও আমার মতোই, ঘরে তাদের একদম মন টেকে না। আর ঘরে বসে থাকলেও কল্পনার পাখা ঠিক পাখনা মেলে বাইরে বেরিয়ে যায়। আর এখন যেটা দেখাচ্ছি সেটা কিন্তু বড় একটা স্কুল। এই যে দেখুন, স্কুলের মেন বিল্ডিং, আর এখান থেকে শুরু করে ডান দিক বরাবর ওই যে দূরে চলে গেছে। আর এই ক্যামেরাটা এখন যেদিকে ঘোরাচ্ছি এই বরাবর সামনে পর্যন্ত আছে। যে জায়গাটায় আপনাদেরকে আজকে নিয়ে চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে সহ রোড। আগেও আপনারা আমার সাথে বহুবার এই মার্কেটে এসেছেন। তবে দেখুন, এইখানটায় মোটামুটি যতগুলো দোকান আছে প্রায় সব কটা দোকানেই কি দারুণ দারুণ ম্যানিকুইনগুলো দাঁড়িয়ে রয়েছে। বর দাঁড়িয়ে রয়েছে তার সখাদের সাথে, আর বউ দাঁড়িয়ে রয়েছে তার সখীদের সাথে। কলকাতার আমার সবচেয়ে প্রিয় শপিং করার জায়গা হলো এসপ্ল্যানেড। রাস্তায় দাঁড়িয়ে দর কষাকষি, তার কি মজা। আজকের জায়গাটাকে আমি একদমই এসপ্ল্যানেডের সাথে তুলনা করব না। এই জায়গাটা মোটামুটি ওই বড় বাজার বলা চলে। এইখানটায় আসলে কিন্তু মোটামুটি মনে হয় ইন্ডিয়ায় চলে এসেছি। মানে যেদিকে যাই দেখছি সবই মনে হচ্ছে আমার দেশের জিনিস। কত যে লেহেঙ্গা আর কত যে সালোয়ার কামিজ রয়েছে, মানে দোকান, তার বলার মতন না। মানে এই দেখুন, যে সমস্ত কিছু সালোয়ার কামিজ আর হচ্ছে লেহেঙ্গার সব প্রচুর। মানে মোটামুটি বলা যায় সব হচ্ছে আমাদের ওখানকার আউটফিট আর কি। এটা তো পুরো শাড়িরই দোকান মনে হচ্ছে, কলকাতা। লেহেঙ্গা, জুয়েলারি, কত রকমের যে জুয়েলারি রয়েছে এখানটায়। দুধারের দোকানগুলোতে চোখ বোলাতে বোলাতে আমি কিন্তু আমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। ইংল্যান্ডের বার্মিংহামের রাস্তায় আমি আজও একটা চাকরির খোঁজে। মনে আছে কিছুদিন আগে আপনাদেরকে নিয়ে এই জব সেন্টারটাতে এসেছিলাম। আজকেও এসছি একজন ভদ্রলোকের সাথে কথা বলতে। সেখান থেকেই এখন বেরোলাম। এখানটায় চক্কর লাগাতে আগে আপনারা দেখেছেন আমায়, জবের জন্য আবার চক্কর লাগাতে আজকেও চলে এসছি। তো দেখা যাক কি হয়। অনেকগুলো অ্যাপ্লাই করলাম আজকে, আরও কিছু পেপার নিয়েছি, ওরা আমায় দিল অ্যাপ্লাই করার জন্যে। পেছনের মহিলাকে দেখে কেমন মমতা ব্যানার্জি মনে হচ্ছে না? থ্যাংক গড উনি এখানটায় নেই। যাই হোক, তো চলুন যাই, যেতে যেতে দেখাই কীরকম। আসলে ঘরের মধ্যে তো 22 ডিগ্রি টেম্পারেচার, আর বাইরে এখানটায় এখন 3 ডিগ্রি টেম্পারেচার। অবস্থা ভীষণই খারাপ, নিজেদেরকে একদম মুড়ে নিতে হয়।
বাড়িতে এসেই কিন্তু এক ছুটে রান্নাঘরে। কাল ছিল একাদশী, সারাদিন কিছুই খাওয়া হয়নি। আর আজকেও তো দেখলেন সকালবেলা একটুখানি ওটস খেয়েই দৌড়লাম এতটা রাস্তা। এখন এসে কিন্তু খিদে পেয়ে গেছে। আর আজকের রান্নাটা কিন্তু খুবই স্পেশাল। আচ্ছা বন্ধুরা, আপনারা কি কখনো বিহার গেছেন? আপনারা যদি বিহার গিয়ে থাকেন, দেখবেন সেখানকার মানুষদের ভীষণ পছন্দের একটা খাবার হচ্ছে কারি রাইস। আর আমিও কিন্তু আজকে সেই কারি রাইস বানাচ্ছি। আর জানেন, কারি রাইসটা যেই বানাতে বসেছি, মনের মধ্যে দেখি রাজমা চাওয়াল বলে কে লাফালাফি করছে। আমি না অনেক দিন আগে একবার জম্মু গেছিলাম, কাটরাতে বৈষ্ণব দেবীর মন্দিরে। ওখানটায় গিয়ে দারুণ সুন্দর এই রাজমা চাওয়াল খেয়েছিলাম। আপনাদেরকে আমি একদিন করে দেখাবো, সে হবে অন্য একদিনে। এখন তো এই কারি চাওয়ালে আসা যাক। আমি যেহেতু একার জন্য রান্নাটা করছি, তাই আপনাদের ফ্যামিলি মেম্বারে বেশি লোক থাকলে আপনারা একটু হিসাব করে করবেন। আমি যেহেতু একা খাবো, তাই আমি 1 মুঠ মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথেই একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। 3 ভাগের 2 ভাগ ডাল দিয়ে কিন্তু আমি বড়া বানিয়ে নিয়েছি। আর 1 ভাগ ডাল আমি রেখে নিয়েছি। তার মধ্যেই আমি এখন টক দই মিশিয়ে দিচ্ছি। আর এই টক দইয়ের পরিমাণ কিন্তু খুব বেশি দিতে হয় এই কারি চাওয়ালের জন্যে। তাই আপনারাও ভেবে চিন্তে একটু বেশি করেই এই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন। পরিমাপটা এইভাবে ধরতে পারেন, বাড়িতে 5 জন মানুষ আছে আর 5 জনের জন্যে 5 বাটি ডাল। আর এখন দেখুন, ওই টক দইয়ের সাথে কিন্তু জল মিশিয়ে একদম পাতলা ডালের মতন করে নিতে হবে। যখন রান্না হবে তখন এটা আরও গাঢ় হয়ে যাবে। আর আমার আরও বেশি কারি দরকার বলে আমি আরও টক দই এই দইয়ের সাথে মিক্স করে নেব। আর ওদিকে দইটা মিক্স করতে করতে গানের তালে গলা মিলিয়ে নেচে কুদে আমি একাকার করে দিলাম। আমি কিন্তু রান্নাঘরে এইসবই করি। যখনই রান্নাঘরে আসি তখনই গান চালিয়ে দিই। আর যা গান চলে তার সাথে আমারও সমান তালে এরমই পাগলামি চলে। কথায় বলে না, আজ মরলে কাল হবে দুদিন। আসলে আমি সত্যিই ভেবে দেখেছি, জীবন তো একবারই পেয়েছি। আর জীবনের প্রতিটা মুহূর্ত সুন্দর করে এনজয় করে তারপর নিংড়ে শেষ করে তারপরে দিনটা শেষ করতে হয়। আসলে শুয়ে বসে এমনি করেই যদি কাটিয়ে দিই, সেটা কি ভালো লাগে? তাই যে যেমন তার তেমন থাকাই দরকার। আর আমি এই রকমই একদম বিন্দাস। শুধু কাউকে ডিস্টার্ব করতে পছন্দও করি না। আর আমাকেও যে কেউ ডিস্টার্ব করবে সেটা তো আমি একদমই পছন্দ করি না। আপনারা কি বলেন? আমার থ্যাবড়া মার্কা বড়াগুলোকে দেখে বুঝতেই পারছেন যে ডালের মধ্যে জল বেশি ছিল বলে এরকম থেবড়ে গেছে। তার উপরে তো 1 ফোঁটাও তেল দেইনি। আপনারা কিন্তু একদম ডুবো তেলে এই বড়াগুলো ভেজে নেবেন। আর চাইলে কিন্তু বেসন দিয়েও করতে পারেন। আমার কাছে যেহেতু বেসন ছিল না, তাই আমি ডাল দিয়ে করেছি। ইংল্যান্ডের টক দই ততটা একটা বেশি টক হয় না, তাই কিন্তু আমি একটুখানি লেবু চটকে দিলাম। আপনারাও কিন্তু এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন যে আপনাদের টক দইটা ঠিকঠাক টক কিনা, কারণ কারি চাওয়ালের এটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস। এইবার একে একে মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদ। আর আপনারা তো জানেনই, খাবারটা যেহেতু একটু টক জাতীয়, তাই নুনের পরিমাণ বেশি দিতে হয়। আপনারাও কিন্তু নুনের পরিমাণ মুখে দিয়ে টেস্ট করে নেবেন আগে। এবার কড়া গরম করে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই হবে। আপনারা যেন আবার অন্য তেল দিয়ে পাইল দেবেন না। সর্ষের তেলের মধ্যে একটু জিরে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে এইবার দিয়ে দেব টক দইটা। কিন্তু তার আগে খেয়াল রাখতে হবে আঁচটা যেন একদম কমা থাকে, যেহেতু টক দই আর দইটা ফেটে যেতে পারে। তাই জন্য দেখুন, আঁচটা একদম কমিয়ে নিয়ে তারপর এইবার আমি টক দইটা ঢেলে দিচ্ছি। প্রথম 5 মিনিট খুব ধীরে আঁচে রান্না করতে হবে। আর খুন্তি সবসময় নাড়িয়েই যেতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আর যখন এই কারিটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে ডালের বড়াগুলো। খানিকক্ষণ রেখে দিলেই তারপর এগুলো ফুলে ফুলে উঠবে। আপনারা চেষ্টা করবেন বেসন দিয়ে বানাতে। রান্না কিন্তু এখনও শেষ হয়নি। পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এর ওপরে আবার একটা তড়কা দিতে হবে। বিহারে কিন্তু এরমই হয়, ডাবল টাইম তড়কা।
সেকেন্ড টাইম তড়কা লাগানোর জন্যে আরও একটু বেশি সর্ষের তেল নিয়ে নিয়েছি আর জিরের পরিমাণও একটু বেশি দিয়েছি। শুকনো লঙ্কা আমি একটাই দিলাম, আপনারা চাইলে আরও বেশি করে শুকনো লঙ্কা দিতে পারেন। আমি যেহেতু খুব একটা ঝাল খাই না, একটাই এনাফ। আর এই সময়টা কিন্তু খুব সতর্ক থাকতে হবে, কারণ এই তেলটা যখনই ওই কারির উপরে দেওয়া হবে না, ভীষণ জোরে ছ্যাঁত করে ওঠে, আর যেটা আমার খুব ভয়ও লাগে। প্রথমে আমিও ভাবছিলাম যে দুবার কেন তড়কা লাগাতে হবে, কিন্তু সত্যি বলছি, খাবারটা রান্নার পর যখন মুখে দিলাম অমৃত লাগছিল। ভাজা জিরে আর তার গন্ধ, উফ, সে যে কি অপূর্ব। ভাত পড়লো। তোমার ভাত, দুটো ভাত পড়লো। দেখেই খিদে পেয়ে গেল। এত সুন্দর হয়েছে না দেখতে, আর সেরকম খেতে, আর একটু টক টক হয়েছে। আর মনে হচ্ছে আমার বড়িগুলো আরেকটু একটু গাঢ় করে বড়িগুলো করলে না, বড়িগুলো ফুলতো, বড়িগুলো ফোলেনি। দেখছি, খেয়ে বুঝতে পারবো। এতটা সময় রাখলাম, এবার বুঝতে পারবো যে ফুলেছে কিনা। বন্ধুরা, ইংল্যান্ডের কোন সাবজেক্ট নিয়ে আমি ব্লগ বানালে আপনাদেরকে আরও ভালো লাগবে, সেই সাজেশন কিন্তু আপনারা আমায় কমেন্ট বক্সে দিতে পারেন। আমি চেষ্টা করব পরের ব্লগগুলোতে কমেন্ট বক্স থেকে কোনো সাজেশন নিয়ে তার ওপর ব্লগ বানানোর। কি বলেন? বেশি টক হয়ে গেছে, মানে শুধু ওই দুইটুখানি দিলেই হতো, আর বেশি লেবু দেওয়ার দরকার ছিল না। খুব ফুলেনি, বড়িটাতে জল কম লাগতো, জল বেশি হয়ে গেছে। তাহলে কারিটা মানে সেরকম